মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো ধর্মপ্রাণ মুসল্লির চোখের পানি আর আমিন আমিন ধ্বনিতে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সকাল 9:10 শুরু হয়ে এই মোনাজাত শেষ হয় 9:37। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রু ভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হয়। ইউসুফ আলীর রিপোর্ট। বৃহস্পতিবার মাগরিবের পর টঙ্গীর তুরাগ নদের তীরে আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় জড়ো হয় লাখো মুসল্লি। 3 দিনব্যাপী ইজতেমায় 72টি দেশের 2 সহস্রাধিক বিদেশি মেহমানও অংশ নেন। কোরআন ও হাদিসের আলোকে টানা 3 দিন চলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের তাবলিগ জামাতের শীর্ষ ওলামায়ে কেরামদের আলোচনা। দিনী কথা শিখতে পারছি, কিভাবে নবী রাসূলরা দাওয়াত দিত, নবীদের কথা আলোচনা হয়েছে, হযরত সাল্লাল্লাহু কথা আলোচনা হয়েছে, আল্লাহ পাকের কথা আলোচনা হয়েছে, তারপরে জান্নাত জাহান্নামের কথা আলোচনা হয়েছে। ইসলামের বক্তব্য শুনছি, কিভাবে তাবলিগে কি কাজ করতে হবে, ইমানে কিনের যত কথা আছে, দুনিয়াবি মায়া ত্যাগ করে আখিরাতের চিন্তা করতে হবে আমাদের, এরকম বুজুর্গরা বলছে। রোববার সকালে আখিরি মোনাজাতে অংশ নিতে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে ইজতেমা ময়দানের দিকে ঢল নামে মানুষের। সারা বছর মানুষ 5 কাজ মসজিদের মধ্যে 5 কাজ করে এবং বছরের শেষে নির্ধারিত একটা ডেটের মধ্যে এই ইজতেমার ময়দানে আসে এবং এই ইজতেমা থেকে 1 চিল্লা 3 চিল্লার উদ্দেশ্যে বাংলাদেশ সহ পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে যায়। আমাদের যে জিম্মাদারি দিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যেন আমরা এখান থেকে শিখে সবসময় আমরা আমল করতে পারি, মানুষকে দাওয়াত দিতে পারি। মোনাজাতের সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকা। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে ফরিয়াদ করেন মহান আল্লাহর দরবারে। বিশ্ব মুসলিম উম্মার শান্তির জন্য এবং আমাদের দেশবাসীর মঙ্গলের জন্য আজকে আমাদের তাবলিগের পক্ষ থেকে মোনাজাত করা হয়েছে। আমরা মোনাজাতে স্বতঃস্ফূর্তভাবে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করেছি। আগামীতে যেন আমরা সবাই মিলেমিশে ঐক্য হয়ে দিনের কাজে সারা দেশব্যাপী আমরা এই মেহনতি কাজ যেন করতে পারি। দেশের বিভিন্ন মসজিদ থেকে আসা তাবলিগ জামাতের মুসল্লিরা ইসলাম প্রচারের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি লাভের আশায় আবারও ছড়িয়ে ছিটিয়ে যাবেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তুমি প্রচার করো যা তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি নাজিল করা হয়েছে। আর যদি এটা না করো তবে তোমার রবের দায়িত্ব তুমি পালন করলে না। কিয়ামত পর্যন্ত যেন এই দিনের কাজ, এই দিনের মেহনত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাই দিতে পারে, এই জন্য এই মেহনত করা এবং এই জন্যই ইজতেমার ময়দানে আল্লাহর কাছে দোয়া চাওয়া যে আমাদের প্রত্যেকটা মুসলমান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কেউ যেন জাহান্নামে না যায়। তবে আমি 4 মাসের জন্য নিয়ত করেছি, আল্লাহ যদি কবুল করে তাহলে আমি যেতে পারবো। মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে মুসল্লিদের ঢল নামে বাড়ি ও মসজিদের দিকে। পথে পথে ছিল ভোগান্তিও। বছর জুড়ে বিভিন্ন মসজিদে তাবলিগ জামাত শেষে নির্দিষ্ট দিনে টঙ্গীর ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন মুসল্লিরা। এখান থেকেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন ইসলাম ধর্মকে প্রচার করার জন্য। ইউসুফ আলী, মাই টিভি, টঙ্গী, গাজীপুর। দর্শক, আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরা মানুষ পথে পথে ভোগান্তিতে পড়েন। টঙ্গী থেকে আখেরি মোনাজাত পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন ইজতেমা পরিস্থিতি নিয়ে, তো আমি এখন দাঁড়িয়ে আছি কামারপাড়া নামক স্থানে। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভি দর্শকদের একটু দেখাতে চাই, তো আজ সকালে যে টঙ্গী তুরাগ তীরে যে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ভাগের আখির মোনাজাত সম্পন্ন হয়েছে। দীর্ঘ 24 মিনিটে মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের সাহেব। তো এরই মোনাজাতকে কেন্দ্র করে এই টঙ্গী তুরাগ তীরের আশেপাশে স্থানীয় যারা আছেন এবং আগে থেকে যারা মাঠে অবস্থান নিয়েছিলেন মুসল্লিরা, এই সব কিছু মিলিয়ে এই টঙ্গী পুরো 160 একর যে ইজতেমা ময়দান এবং এর আশেপাশে পুরো এলাকাটাতে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়েছিল। সকলেই আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছেন এবং সামনের দিনগুলি যাতে তারা ভালোভাবে চলতে পারেন এবং ভালো কাজে আত্মনিবেদন করতে পারেন, তাই সেই প্রার্থনাই করেছিলেন মহান সৃষ্টিকর্তার কাছে।
কাছে। তো আগামীকালকে 3রা ফেব্রুয়ারি থেকে প্রথম পর্বের দ্বিতীয় ভাগ শুরু হওয়ার কথা রয়েছে। তো এই প্রথম পর্বে যারা মুসল্লি ময়দান থেকে বের হয়েছেন এবং বাইরে আশেপাশে এলাকা থেকে যে সকল মুসল্লিরা আসছিলেন মোনাজাতে অংশগ্রহণ করার জন্য, তো তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো বাড়ির উদ্দেশ্যে যানবাহনের কিছুটা স্বল্পতার কারণে তাদের একটু ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, কেননা গতকাল রাত 12টার পর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কিছুটা এই ইজতেমা কেন্দ্রিক যে ময়দান আছেন এই ময়দানে কিছু এর আশেপাশে সড়কগুলি পরিবহন বা যানবাহনের কিছুটা বাধ্যবাধকতা জারি করেছিলেন। তো এখন সেই বাধ্যবাধকতা নেই। তো ধীরে ধীরে মুসল্লিরা যার গন্তব্য কিংবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা বলছেন যতটা কষ্টই হোক বা যেভাবেই হোক তারা বাড়ির পথে তারা যাবে না, তাই এটা তাদের কোনো কিছু মনে হচ্ছে না। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই মুসল্লিরা যাতে এই ইজতেমা ময়দানে এসে এবং ইজতেমা শেষ করে নির্বিঘ্নে তাদের বাড়ি কিংবা গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারেন, তার জন্য প্রায় 7,500 অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন। এই কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার। এ ছিল টঙ্গীর তুরাগতীরে কামারপাড়া স্থান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সেটের আওতাধীন 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়, তাই কিছু পরিকল্পনা দিয়ে যাবে এই সরকার। আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন। এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেক করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে। তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের পূর্ণ করতে যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি। সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে, কারণ এই পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর 2 বছর 5 বছরের সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আগামী বর্ষার আগে রাজধানী ঢাকার 19টি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর মিরপুর 13 নম্বর বাউনিয়া খালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএনসিসির আওতাধীন 6টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রথম থাকে ঢাকা উত্তরের 4টি এবং ঢাকা দক্ষিণের 2টি খালের সংস্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রথমে খনন করা হবে, এরপরে ধাপে ধাপে বাকি কাজ চলবে। আপনি সাউথ কোরিয়া বলেন, চায়না বলেন, লন্ডন বলেন, নেপাল বলেন, ইন্দোনেশিয়া বলেন, 10 বছরের আগে কোনোদিনও কোনো নদীকে আমরা ওভাবে দূষণমুক্ত করতে পারা যায়নি। কাজে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা এমন অ্যাকশন প্ল্যান দেওয়া যেখানে বলা থাকবে প্রথম বছর কি, দ্বিতীয় বছর কি, তৃতীয় বছর কি। সেই কর্মপরিকল্পনাটা আমরা চূড়ান্ত করব। 16ই ফেব্রুয়ারিতে এডিবির একটি টিম আসবে, তারা আমাদেরকে নেপালে, ইন্দোনেশিয়াতে এবং চায়নাতে 3টা নদী তারা কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই অভিজ্ঞতা শেয়ার করবে। এর মধ্যে জাতীয় পর্যায়ে কাজ করা হচ্ছে, জিপিএস দিয়ে সব দূষণকারী ম্যাপ আমরা ম্যাপিং করে ফেলেছি। এক একটা নদীর নিচে 3 থেকে 5 মিটার হচ্ছে আপনার পলিথিনের স্তর, এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে। তারপরে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাকে সমন্বয় করে আমরা আশা করি এই বাজেটেই আমরা কিছু অর্থের সংস্থান করব। বায়ু দূষণের দিক দিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ঢাকা। দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা IQVR এর তথ্য অনুযায়ী আজ ঢাকার বাতাসের মান বিপজ্জনক। সংস্থাটি জানিয়েছে, রোববার সকালে ঢাকার বায়ু মান সূচকের স্কোর ছিল 374। দ্বিতীয় স্থানে আছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। সকালে সেখানকার AQI রেকর্ড করা হয় 216, আর তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি। বিশ্বের অন্যতম জনবহুল এই শহরটির রোববার সকালের বায়ুমানের স্কোর ছিল 215। এই দুটি শহরের বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর বলে জানিয়েছে IQVR। রোববার সকালে রাজধানী ঢাকায় ঘন কুয়াশা দেখা যায়। গত কয়েকদিন ধরেই ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের শীর্ষে অথবা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। পরিস্থিতি ভালো না হওয়ায় সাধারণ মানুষ বায়ুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সমন্বিত খাদ্য সরবরাহ চেইন উন্নয়ন ও পরিবীক্ষণ কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, এই কমিশন এখনকার সংস্কার কমিশন নয়, এই ধরনের কমিশন অন্যান্য দেশেও আছে। বাজারে পণ্যের সরবরাহ ও মূল্য ঠিক রাখতে স্থায়ীভাবে এই কমিশন গঠন করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত খাদ্যপণ্যের যৌক্তিক দাম বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক নীতি সম্মেলনে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, খুচরা বাজারকে টার্গেট করে বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃত সমস্যা অন্য জায়গায়। আমাদের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করা দরকার। কালকেই বাজারে মূল্য কমে যাওয়ার মতো উদ্যোগ নেওয়ার জন্য যেভাবে প্রেশার থাকে মন্ত্রণালয়ের উপরে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কিভাবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন সেরকম একটি কাঠামো, একটা ডিজিটাল ফুড সাপ্লাই চেইন গড়ার, ইন্টিগ্রেটেড ফুড সাপ্লাই চেইন গড়ার একটা কাঠামোর কিছু ইঙ্গিত আমি আপনাদের কাছে উপস্থাপন। এবারে মাই টিভি বিশেষ। নানা শ্রেণী এবং পেশার মানুষ যখন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার আদায় করে নিচ্ছে নিজেদের দাবি, তখন বঞ্চনা অবহেলাকে ভাগ্য হিসেবে মেনে ধর্মপ্রাণ মানুষকে নিয়ে ইবাদত বন্দেগী করেই জীবন পার করছেন মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। দেশের বেশিরভাগ মসজিদের ধর্মগুরুদের বেতনই হয় অনুদানে, তাও এতটাই সামান্য যে পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে জীবনযাপন করাই কষ্টের। তবুও নেই তারা আন্দোলন সংগ্রামে। তবে আশার কথা হচ্ছে, সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই আগস্টে বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠেছিল গোটা বাংলাদেশ। পতন হয় স্বৈরাচারী শাসকের। দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পেয়ে নতুন বাংলাদেশে যার যার মতো করে মাঠে নামছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। কিন্তু যুগ যুগ থেকে বঞ্চিত হলেও এই কাতারে নেই অন্যতম সম্মানের পেশা মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমরা। শহর নগরের গুটিকয়েক ব্যতীত প্রায় শতভাগ মসজিদই জরাজীর্ণ, আর এরই মধ্যে চলে নামাজ আদায় এবং অন্যান্য ইবাদত বন্দিগি। দেশের প্রায় সবগুলো মসজিদই অনুদান নির্ভর। ইমাম মুয়াজ্জিনদের বেতনও সেই দানের উপরই। গ্রামীণ জনপদের ইমামদের সম্মানী 1 থেকে শুরু করে সর্বোচ্চ 10,000-এর বেশি নয়। মুয়াজ্জিনদের বেতন তার অর্ধেক প্রায়। কোনো কোনো ক্ষেত্রে এই অর্থ আবার নিজেরাই বাড়ি বাড়ি গিয়ে তুলতে হয়, আর তা দিয়েই চলে তাদের এবং পরিবার পরিজনের ভরণ পোষণ। জি, আমাকে এখানে দেয় 7,000 টাকা। 7,000 টাকা দিয়ে এই আল্লাহ চালায়। আমরা তো একটাই কথা বলি, ইমাম সাহেব আল্লাহ চালায়। মসজিদ কমিটির পক্ষ থেকে 5-7 টাকা করে আমাদেরকে বেতন দেয়। সব কিছুরই দ্রব্যমূল্য এবং চলাচল মিলাইয়া সাংসারিক যেই খরচ, এই খরচে চলা অতি কষ্ট। আমরা তো এনে দরিদ্র মানুষ, গরিব মানুষদের তেমন কিছু আমরা সহায়তা করতে পারি না, এই দিয়ে কি কোনো রকম আর কি চলে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সারা বছরই আল্লাহর ঘর মসজিদে সেবা দিয়ে যান সংশ্লিষ্টরা। পরিবার রেখে লজিং কিংবা মসজিদের পাশে ছোট্ট ঘরেই কাটে তাদের জীবন, আবার তাও নেই অনেক মসজিদে। আজ পর্যন্ত আমি এক নাগারে এখানেই আছি। না, আমরা ছুটিতে যাই না। একটা নগণ্য বেতনই দেওয়া হয়, সামর্থ্যও নাই মসজিদ কর্তৃপক্ষের। স্বাধীনতার 5 দশক অতিবাহিত হলেও সম্মানিত এই পেশাজীবীদের নিয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপেরই বাস্তবায়ন হয়নি। এদের ব্যাপারে যদি একটু দৃষ্টি নেয়, কষ্ট অনুভূতি হয়ে কাজ করা সম্ভব। গভর্নমেন্ট যদি আমাদের একটু নজর দিত, তখন আমাদের উপকার হতো। যদি কমপক্ষে মাসে যদি 5,000 টাকাও দিত, তাহলে সাথে সাথে 5-12,000 মিললে আমাদের একটু সংসার মোটে ভালোভাবে চলতো। ইমামের বেতন দেওয়া হয় 6,000 বা 7,000 টাকা, এতে তাদের কিছুই হয় না। আশার কথা হচ্ছে, অন্তর্বর্তী সরকার ইমাম মুয়াজ্জিনদের জন্য নিচ্ছে পদক্ষেপ। ইমাম, মুয়াজ্জিন, পেশিমাম, খাদেমদের জন্য একটা পে স্কেল করার উদ্যোগ নিয়েছি, কমিটি গঠন করেছি, তারা কাজ করছেন। 2015 সালের পে স্কেল অনুযায়ী একজন অফিসার কত বেতন পায়, এইটার ভিত্তিতে আমরা একটা পে স্কেল ঘোষণা করব। দেশের প্রায় 3 লাখ মসজিদে কম বেশি 17 লাখ ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম রয়েছে। প্রাথমিকভাবে এর মধ্য থেকে 10 ভাগ মসজিদে দেয়া হবে 12,000 টাকা করে। একইভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও দেয়া হবে এই সুবিধা। এমনকি উৎসব ভাতাও পাবেন তারা। এটা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, এগুলোর ব্যাপারে আমরা কার্যকর করার চেষ্টা করব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
এটা মাত্র 7 মাসে কুরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে 7 বছর বয়সী শিশু জুনায়েদ আহমেদ। আশুলিয়ার স্থানীয় একটি মাদ্রাসা থেকে এই জ্ঞান অর্জন করেন তিনি। অল্প বয়সে হাফেজ হওয়ায় গর্বিত মা বাবা, হাফেজ সন্তানের জন্য দোয়া চান সকলের। শিশু হাফেজের প্রতিভায় মুগ্ধ সহপাঠী, বন্ধু বান্ধব ও শিক্ষকেরা। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। নাম তার মোহাম্মদ জুনায়েদ আহমদ, বয়স কেবল 6 পেরিয়ে 7। এইটুকু বয়সেই কোরআনে হাফেজ হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আশুলিয়ার বসুন্ধরা এলাকার মাদ্রাসা পড়ুয়া এই শিশুটি। সহপাঠী, বন্ধুবান্ধব, শিক্ষক সহ সকলেই বিস্ময় সৃষ্টি করা শিশুটির জ্ঞানের প্রতি মুগ্ধ। ভবিষ্যতে ছেলেকে আলেম বানাতে সকলের কাছে দোয়া চাইলেন বাবা মা। আপনারা দোয়া আল্লাহ তাআলা রহমত করছে আমার ছেলেকে, আশা করি আরো যেন কিছু হতে পারে আমার ছেলে। আমার আপনাদের দোয়া আমার ছেলেকে হক্কানি আলেম ও হিসাবে কবুল করে। তালিমুল ইসলাম বসুন্ধরা মাদ্রাসার ছাত্র জুনায়েদ আমাদের ছাত্র ভাই, বড় হয়ে অনেক বড় একটা আলেম হতে পারে, দ্বীনের খেদমত করতে পারে। সবাই জুনায়েদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। নেত্রকোনা জেলার জিয়াউর জিন্নুরা দম্পতির ছেলে বড় হয়ে ইসলামের পথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া চান। আমি বড় একটা আলেম হতে চাই। আলেমে আমি দ্বীনের খেদমত করবো, কোরআনের খেদমত করবো। আপনি সবাই আমার জন্য দোয়া করবেন। হাফেজ জুনায়েদ দারুল কুরআন তালিমুল ইসলাম মাদ্রাসায় 12 মে 2024 থেকে 12 ডিসেম্বর 2024 এই সময়ের মধ্যেই পবিত্র কুরআনে হিফজ সম্পন্ন করে। এতে হাফেজ জুনায়েদ আহমেদকে নিয়ে গর্বিত সকলে। আলিফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আমার কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া, হিফজ কমপ্লিট করেছে। আমরা গর্বিত। আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা এই জুনায়েদ আহমেদের মতন বেশি বেশি কোরআনে হাফেজ তৈরি করতে পারি। হাফেজ জুনায়েদ এর জন্য দোয়া জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ তাআলা যেন হাফেজ জুনায়েদকে দেশ, জাতি, উম্মার কল্যাণে একজন ভালো হাফেজ, একজন দায়ী হাফেজ, আলেম হিসেবে কবুল মঞ্জুর করেন। গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম কোরআনের আলোয় আলোকিত হোক সর্বত্র। সমাজ থেকে মুছে যাক অন্যায়, অনিয়ম, দুর্নীতি। প্রতিষ্ঠিত হোক কোরআনের শাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চাঁদপুরের পদ্মা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। বেশ কয়েকটি সিন্ডিকেটের নেতৃত্বে দিনরাত চলছে বালু উত্তোলন। অপরিকল্পিত ও অনুমোদনহীনভাবে বালু তোলায় বাড়ছে নদী ভাঙন। সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। প্রতিনিধি মুনোয়ার কানুনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। চাঁদপুর সদর, মতলব ও হাইমচর উপজেলার পদ্মা ও মেঘনা নদীতে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী এমপিদের মদদে চলত বালু উত্তোলনের মহোৎসব। অন্তর্বর্তীকালীন সরকারেও বন্ধ হয়নি একই সিন্ডিকেটের বালু উত্তোলন, বরং আগের চক্রের সাথে নতুন করে বেশ কয়েকটি চক্র যুক্ত হয়েছে। 100 কিলোমিটার দীর্ঘ পদ্মা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালি। এ নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন শ্রেণী পেশার সচেতন মানুষ। দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে এবং অবৈধভাবে বালি উত্তোলন চলছে। এতে করে আসলে কিন্তু ক্ষতির আশঙ্কাটাই বেশি এবং ক্ষতি হচ্ছে। ওই এলাকার সাধারণ জনগণ এই বালু সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার এবং তারা কোনো অবস্থাতেই এই বালু সন্ত্রাসকে তারা বালু প্রতিহত করতে গিয়ে তারা প্রতিহত হচ্ছে না। অতি শীঘ্রই মেঘনা ও দনাগদা থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধে আপনারা কঠোর একটা পদক্ষেপ নেবেন এবং এখানকার মতলব উত্তরের মাটি, মানুষ ও মায়ের নিরাপত্তায় আপনারা কাজ করবেন, এটা অনুরোধ জানাচ্ছি। মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও বরিশাল জেলার সীমান্ত এলাকায় বালু উত্তোলন বেশি হয়। কালে ভদ্রে পুলিশি অভিযান হলেও থামেনি চক্রটি, বরং স্থান পরিবর্তন হয় কেবল। তবে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত জানিয়েছে নৌপুলিশ। নৌপুলিশ চাঁদপুর অঞ্চল অবৈধ বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে প্রতিনিয়ত তাদের অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আমরা অর্ধশতাধিক এই চক্রের সদস্যদেরকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। 30টি মামলা আমরা গত 2 মাসে তাদের বিরুদ্ধে দায়ের করেছি। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। যারা নদীতে থেকে বালি উত্তোলন করে তারা সবাই অবৈধভাবে করে, অন্যায় করে, এবং এই বিষয়ে আমরা অনেকগুলো অভিযান করেছি এবং সামনেও করব। চাঁদপুর নদীগর্ভে বিলীন হওয়া থেকে বাঁচাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে চাঁদপুরবাসী। ইলিয়াস কমল, মাই টিভি।